দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনের বিশেষ আয়োজন ইনসাইড পলিটিক্স অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছে আমি প্লাবন রহমান। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়গুলো নিয়ে মূলত আলোচনার চেষ্টা করি। আজকে আমাদের আলোচনার বিষয় রাজনীতিতে ডান বাম ইস্যু। এই বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন এম এ আজিজ, সাবেক মহাসচিব BFUJ আছেন। জুমে আমাদের সঙ্গে যুক্ত আছেন অধ্যাপক AN রাশেদা, সম্পাদক সাপ্তাহিক একতা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। আমরা কিছুক্ষণের মধ্যে স্টুডিওতে পাবো আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব ও ব্যবস্থাপনা পরিচালক বাসস। আমরা শুরু করতে চাই এম এ আজিজ আপনাকে দিয়ে। আজকে প্রধানমন্ত্রীর প্রেস ব্রিফিং ছিল, থাইল্যান্ড পরবর্তী সংবাদ সম্মেলন, থাইল্যান্ড সফর পরবর্তী, এবং এই সফরকে তিনি গুরুত্ব সহকারে দেখছেন এবং তিনি দু দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় ভাবছেন। পাশাপাশি বাংলাদেশের যে সমুদ্র সৈকত সেখানেও যদি থাইল্যান্ড বিনিয়োগ করতে চায় সেখানে আলাদা জমি দেওয়ার কথাও তিনি বলেছেন। গুরুত্বপূর্ণ প্রশ্ন, পলিটিক্সের প্রশ্ন এসেছে, সেখানে তিনি বলেছেন যে আমাকে যদি কেউ উৎখাত করে, আমাকে উৎখাত করলে পরবর্তীতে আসলে কে আসবে আমার জায়গায়, সেই প্রশ্ন তিনি ডান বামপন্থীদের কাছে রেখেছেন। ধন্যবাদ আপনাকে। আসলে বাম রাজনীতি তো পৃথিবীতে ক্ষয়িষ্ণু, তাই না? প্রকৃত বামপন্থী অর্থাৎ সমাজতান্ত্রিক দেশ বলতে নাই বললেই চলে, কারণ আমরা তো রাশিয়াকে অনেক আগেই সংশোধনবাদী বলতাম, চীনও তো এখন ব্যক্তি মালিকানায় চলে গেছে। সুতরাং পৃথিবীতে কোনো সমাজতান্ত্রিক রাষ্ট্র ওই মার্ক্সীয় দর্শন অনুযায়ী এখন আর নাই। হ্যাঁ, তো কিছু দেশ যেগুলো আছে, ধরেন উত্তর কোরিয়া, এটা কিন্তু সমাজতান্ত্রিক দেশ বলা যায় না, এটা নিছক একদম কর্তৃত্ববাদী অর্থাৎ একক শাসনের ব্যাপার। আর ধরেন ডান বলতে আমরা যা বুঝি, যারা ওপেন ইকোনমি এবং মুক্ত অর্থনীতি এবং আপনার ব্যক্তি উদ্যোগকে বিশ্বাসী। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের দেশে বাম যে রাজনৈতিক দলগুলি আছে, দলগুলি কিন্তু আসলে সাপোর্টার বেস না, ছোট দলই। হ্যাঁ, তো এখানে যেটা আমার কাছে মনে হয়েছে যে বিএনপির সাথে আগে 20 দলে জামাত ছিল, সেখানে বরাবরই ওই জামাতের যে সম্পর্কে যে ব্র্যাকেটবন্দি করা হতো যে স্বাধীনতা বিরোধী, এর কারণে 20 দল কিন্তু ভেঙে গিয়ে এখন বিএনপি এককভাবেই চলছে। এখন যুগপৎ আন্দোলনে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে। তো এখন শব্দ দুইটি, ডান বাম না, ব্যাপারটা হচ্ছে যে সারা বিশ্বই বলে যে আমাদের দেশে গণতন্ত্রের জন্য আমরা জীবন দিয়েছি, সেই গণতন্ত্র এখন নাই। বলা হয় কর্তৃত্ববাদী শাসক, বলা হয় হাইব্রিড গণতন্ত্র, নানাভাবে আমাদেরকে জরিপে বলা হয়। তো এখন গণতন্ত্র, সাংবাদিক হিসাবে তো আমি গণতন্ত্রের পক্ষে থাকতেই হবে, কারণ যে দেশে গণতন্ত্র যতটুকু, সংবাদপত্র মিডিয়ার স্বাধীনতা ততটুকু। সবচাইতে এফেক্টেড হচ্ছে মিডিয়া যদি গণতন্ত্র না থাকে, কারণ সাংবাদিক গণতন্ত্র চাওয়া ছাড়া কোনো রাস্তা খোলা নেই। কিন্তু দেশ উন্নত, কিন্তু রাজা শাসিত দেশ, কর্তৃত্ববাদী শাসিত, সে মিলিটারি শাসিত দেশ, এ দেশে উন্নত হয়। বিষয়টা হচ্ছে যে এই ধরেন প্রধানমন্ত্রী যেটি বলার চেষ্টা করেছেন যে দেশ আসলে চালাবে কে, কারা। হ্যাঁ, আমি ওটি আসছি। জি, বামে সেরকম উনি, আমার মনে হয় যে আজকের কথায় আমার কাছে যেটা মনে হয়েছে, আগে তিনি একবার বলেছিলেন অনেক আগেই, যখন ইলেকশন শুরু হওয়ার আগে, যে আমেরিকা উন্নত দেশের সরকারকে ফেলে দিতে পারে, আবার নতুনকে আনতেও পারে। এটা হলো একটা। 2 হলো, তিনি এই 23 তারিখে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের একটা প্রতিবেদন মানবাধিকারের উপরে, সেখানে কিন্তু একটা লাইনে বলেছে যে বাংলাদেশে নাগরিকদেরকে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা পরিবর্তনের ক্ষমতা নেই। এখানে কিন্তু একটা টন্ট করা হয়েছে, খেয়াল করে দেখেন। এটার যদি ইন্টারপ্রিটেশন দেন, আপনি 2 ভাবে দিতে পারবেন, যে দেশে গণতন্ত্র নাই তাই ভোট হবে না, তাই সরকার পরিবর্তন হবে না। আরেকটাও হয় যে গণতান্ত্রিক পন্থাই সরকার পরিবর্তন হবে না। মেসেজটা কি? এক। এখন প্রধানমন্ত্রী বললেন যে আমরা গণতান্ত্রিক দেশ তো দাবি করি, তো সেখানে সরকারকে উৎখাত করার আপনার
পথ দুইটা, একটা হচ্ছে নির্বাচন, আর একটা হচ্ছে গণ আন্দোলন। তো গণ আন্দোলনে তো ওনাকে উৎখাত করবেন না, গণ আন্দোলনে ওনাকে পদত্যাগ, সরকারের পদত্যাগ করাবেন। উৎখাত শব্দটার অর্থ কিন্তু ভিন্ন। উৎখাত যদি শব্দের অর্থ বুঝতে চান তাহলে সমূলে ইয়া করে দেওয়া, উৎপাটন করে দেওয়া, আর ইংরেজিতে তো বলেন ওভারথ্রো করা বা আপরুটেড করা। এগুলো তো অন্যরা করে, পলিটিশিয়ান তো করে না। সুতরাং এখানে আমার কাছে মনে হয় যে উনি এই যে আমেরিকার যে স্টেট ডিপার্টমেন্টের যে প্রতিবেদনটা, এই প্রতিবেদনের পরে আমার কাছে মনে হয়েছে তিনি এটাকে চ্যালেঞ্জ করছেন অথবা তিনি বিচলিত হয়ে গেছেন। একটু নিয়ে আসি, অধ্যাপক এন রাশেদ আমাদের সঙ্গে আছেন, সম্পাদক সাপ্তাহিক একতা। এন রাশেদ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনি আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, আপনি নিশ্চয়ই আজকে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সম্পর্কে জানেন। তিনি যেটি বলেছেন যে আমাকে উৎখাত করলে পরবর্তীতে কে আসবে প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী, এবং তিনি যেটি বলেছেন যে বাম চলে গেছে 90 ডিগ্রি ঘুরে, তারা 90 ডিগ্রি ঘুরে গেছে। আমার প্রশ্ন একটাই, বিশেষ করে যারা অতি বাম, সবসময় মনে করি তারা প্রোগ্রেসিভ দল, তারা খুবই গণমুখী দল, সেখানে আমার প্রশ্ন ঠিক আছে, তারা আমাকে উৎখাত করবে, পরবর্তীতে কে আসবে তাহলে সেটা কি ঠিক করতে পেরেছে? কিভাবে দেখেন? খুব ভালো কথা, সুখের কথা যে মাননীয় প্রধানমন্ত্রী বামদের কথা উচ্চারণ করেছে। আগে তো মনে হতো যে বাম বলে তাদের কাছে কেউ কিছু নাই, তাদের মধ্যে যাক বামের কথা বলেছেন, ভালো। বাম সরকার না থাকলে বাম না আসলে কে হবে, এটা কথা হলো একটা। 1789 সালে 14 জুলাই বাস্তিল দুর্গের পতন হয়েছিল, তাই না? বিপ্লবের মধ্য দিয়ে সারা ইউরোপে হতে পারতো, কিন্তু ফ্রান্সে হলো। কেন হলো? সে সময় শ্রমিকদের খুব অসন্তোষ ছিল, মানুষের অসন্তোষ ছিল, তাই ঘটনাটা ঘটেছিল। কেউ বলতে পারে কখন কে কি হবে, হতে পারে। একটা ক্রিটিক্যাল পয়েন্ট, যেটা 1 মিনিট আগেও না 1 মিনিট পরেও না, ব্যাপারটা এরকম। হ্যাঁ, যদি এই সরকারের পতন হয়, যেভাবেই হোক, সেটা আন্দোলনের মধ্য দিয়েই হোক বা নির্বাচনের মধ্য দিয়েই হোক, ফলে তখন তারা আসবে। এবং কিভাবে আসবে? ডেমোক্রেটিক প্রক্রিয়ার মধ্য দিয়েই আসবে। গণতান্ত্রিক কেন্দ্রিকতা বলে কথা আছে একটা, বামের মধ্যে বা কমিউনিস্ট পার্টির মধ্যে গণতান্ত্রিক কেন্দ্রিকতা। যারা সংখ্যাগরিষ্ঠ হবে তাদের ভোটে যে কথাটা দাঁড়াবে সেটাকে কার্যকরী করেন, তাই হবে। সেখানে গণতান্ত্রিক কেন্দ্রিকতার মধ্য দিয়ে নেতা নির্বাচিত হবে, তারা দেশ পরিচালনা করবে, খুব ভালো কথা। আগে ছিল না জন্য যে সামনে হবে না, এমন কথা কি কেউ বলতে পারে? তাই না? আমি কথা বললাম না, কিন্তু আপনি কি এই যে ডান বাম যাদের কথা তিনি বলেছেন, এখানে মানে যোগ্য নেতৃত্ব দেখছেন যারা দেশকে খুব ভালোভাবে চালাতে পারে, তেমনটাই তিনি ইঙ্গিত করেছেন? কি আছে না পারার কি আছে? আওয়ামী লীগের মধ্যে তো অনেকে চলে গেছে, বামের গেছে না, কমিউনিস্ট পার্টির অনেকে গেছে, মতিয়া চৌধুরী চলে গেছে, ইয়াফেক ওসমান চলে গেছে, নূর আলম, লেনিন, অমুক সমুক অনেক কাজ করতেন, কৃষক সমিতি করতেন, তারা চলে গেছে। আরো আছে, তাদেরকে সাধারণ যেসব পত্রিকা সমাজে প্রচলিত আছে, মানে প্রথম আলো, অমুক সমুক, তারা বামদের কথা বলে না। তাদের মধ্যে তো বামরা বসে আছে, যে তারাই তো বাম ছিল একসময়, তারা তাদের খবর তো লেখে না, অনেকে জানে না। অবশ্যই আছে, থাকবে না কেন? সমাজের রন্ধ্রে কৃষক, শ্রমিক, তার মধ্যে বাম আছে। বাম কি থাকবে হলো চোরদের মধ্যে, ডাকাতদের মধ্যে, ব্যাংক লুটেরাদের মধ্যে? সেখানে বাম থাকবে কেন? ওদের লুটেরা, যারা বনভূমি খেকো, পাহাড় পর্বত জলভূমি খেকো, তাদের মধ্যে তো বাম নাই। বাম আছে কৃষকের মধ্যে, শ্রমিকের মধ্যে, নিম্নবিত্তের মধ্যে, যারা অসহায় নিপীড়িত মানুষ, তাদের মধ্যে বাম আছে। তাদের মধ্যে থেকে শক্তি উঠে আসবে। কেউ কি জানতো? তাই না? আপনার খবর জানেন, সোভিয়েত ইউনিয়নের খবর জানেন, সেখানে কমিউনিস্টরা শাসন করেছে। অনেকে একদম কৃষক থেকে, শ্রমিক থেকে উঠে আসছে। ব্রেজনেভ, অনেক নেতা হয়েছে, তারা সবাই কৃষক থেকে আসছে। ম্যাক্সিম গোর্কি এত শক্তিশালী লেখক তৈরি হয়েছে, তিনি একজন শ্রমিক ছিলেন, একেবারেই শ্রমিক ছিলেন, খুবই কষ্টের মধ্যে দিয়ে আসছেন। তিনি এত বড় লেখক হবেন ভেবেছিল? কে ভেবেছিল? একেবারেই না খাওয়া মানুষ থেকে আসছে, রাস্তার জিনিস কুড়িয়ে উনি জীবন চালিয়েছে একটা সময়, তাই না? কেউ জানে না যে কে কখন কি হবে, এর মধ্য দিয়েই হয়, এর মধ্য দিয়ে ঘুরে ওঠে। কিন্তু একটা বিষয় কি, জনগণের আস্থার জায়গাটা, বিষয়টা কিরকম যে জনগণের আস্থা নেই বলেই মানে আন্দোলন সফল হচ্ছে না, বিষয়টা এরকম? বামদের আন্দোলন, ডানদের আন্দোলন, মানে
সেই জায়গাটাও একটু এক সময় জি এক সময় হবে, এখন দেখতে পাচ্ছে না কেউ, তাই না? এক সময় একটা সময় হবে, যখন প্রয়োজন হবে তখন হবে। যখন বিপ্লবটা কখন হয়? 1 মিনিট আগেও হয় না, 1 মিনিট পরেও হয় না, নির্দিষ্ট সময় সেই সময়টা হবে। আজকে দেশ আজ অগ্নিকুণ্ডের মধ্যে বসে আছে, অগ্নিকুণ্ড, তাই না? আমার ৭১-এর চেতনা আজকে ভুলঞ্চিত, মুক্তিযুদ্ধ চেতনা নাই, কোথাও শিক্ষা নাই, কিচ্ছু নাই। আমি 1969 সালে ৭৮-৬৯ সালে আমি ইডেনে ভিপি নির্বাচিত হয়েছিলাম, তাই না? তারপরে এটা ৭৩ সাল পর্যন্ত চললো। ৭৩ সালে এসে লেনিন গামা করা হলো, এখানে পতনটা এখানে হলো। ছাত্র ইউনিয়ন তখন ছিল, ছাত্রলীগ তখন নিয়মান হয়ে গেছিল। তখন ছাত্রলীগ ছাত্রলীগের কাজে ভর দিয়েই কিন্তু মাথায় পা দিয়েই কিন্তু তারা ঐক্যবদ্ধ করেছিল। লেনিন এবং ছাত্র ইউনিয়নের ছিল যে আমরা নির্বাচন ঐক্য না, আমরা সংগ্রাম ঐক্য চাই। কিন্তু আমাদের নেতারা ভুল করেছিল। আমাদের হাজার হাজার আমার ছাত্র ইউনিয়ন কর্মী আমাদের নিষ্পেষিত হয়েছে, তারা ছাত্রলীগের মার খেয়েছে। কিন্তু ছাত্রলীগ তখন জোরদার ছিল না, তারা এদের ঘাড়ে মাথা দিয়ে লেনিন গামা পরিশোধ করে তখন আমাদের ডাকসুতে নির্বাচন হয়েছিল, ব্যালট বাক্স ছিনতাই করেছিল, অন্যায় করেছিল। বললে হবে না যে আমরা দায়ী না, আমাদেরও দায় করে। কেন কি করে হলো? বলে ওরা করেছে, ছাত্রলীগ করেছে, আমাদের দায় নাই, এটা বললে পার পাওয়া যাবে না। সেই দায়টা নিয়ে আজকে ধ্বংসের পথে গিয়েছিল, কিন্তু আবার সেটা যে জাগ্রত হবে না, একটা সময় আসবে না তারা দেশের মানুষের পাশে দাঁড়াবে না, এটা তো হয় না। দাঁড়িয়ে তো আছে সারা দেশব্যাপী তাদের সংগঠন আছে। আপনারা যারা এই সমস্ত টিভি চালাচ্ছেন, যারা বড় বড় পত্রিকা চালায়, এসব মালিক কারা, তাই না? তারা তাদের খবরটা দেয় না, স্বাভাবিকভাবে আপনারা জানেন না, কিন্তু তারা আছে এবং তারা সঠিক সময় এই সরকার জি আবারও আসছে। আমি একটু এম এ আজিজ আপনার কাছে ঘুরে আসতে চাই দুটি বিষয়। একটি হচ্ছে যে আওয়ামী লীগের বাইরে যেসব রাজনৈতিক দল আছে, বিএনপি সহ, কতটা সঠিক নেতৃত্ব আপনি দেখছেন? যে এই সংকটের কথা আওয়ামী লীগ বারবার বলেছে, প্রধানমন্ত্রী কে হবে, বিভিন্ন 18 সালের সময় এই প্রশ্ন তুলেছিল, এই নির্বাচনের আগেও কিন্তু বিষয়গুলো সামনে এসেছে। 2 নম্বর হচ্ছে যে বাম এবং ডান যে রাজনৈতিক দলগুলো আছে সবার মধ্যে সঠিক নেতৃত্ব কতটা আছে, এই দলগুলো জনগণের আস্থায় বা কতটা অর্জন করতে পারছে? জনগণের আস্থা অর্জন করতে পারছে না বলে আন্দোলন সফল হচ্ছে না, সে কথা প্রধানমন্ত্রী বলেছেন। এইসব কথা শুনে আমার মনে হয় প্রধানমন্ত্রী তার বিকল্প কাউকে বাংলাদেশে খুঁজে পাচ্ছেন না। যখন তিনি আওয়ামী লীগের প্রেসিডেন্ট হন, ওই সময় তিনি যে যোগ্যতার অধিকারী ছিলেন, বেগম খালেদা জিয়া প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হওয়ার পরে যে হলেন, ওই সময় তিনি যে যোগ্যতা সম্পন্ন ছিলেন, তার চাইতে বাম ডাইনে বহুত নেতা, যোগ্যতর নেতা আছেন। উনি হয়তো প্রসেসের মধ্যে আসছেন, কিন্তু এখন গণতন্ত্র নিয়ে প্রশ্ন উঠছে। এখন এই যে ডান বাম যে বলেন, এরা ইস্যু ভিত্তিক আন্দোলন করছে। ইস্যু ভিত্তিকটা কি? গণতন্ত্র তারা চায়, এবং একটা নিরপেক্ষ গণতন্ত্রের প্রথম শর্ত হচ্ছে, প্রধান হচ্ছে নিরপেক্ষ নির্বাচন। এই ইস্যুতে তারা যুগপৎ আন্দোলন করছে, ইস্যু ভিত্তিক। এখানে কেউ ডান থাকতে পারে, বাম থাকতে পারে, ইসলামিক দল থাকতে পারে, অনেক তাদের যা পলিটিক্স করুক না কেন, ইস্যুটা হচ্ছে নিরপেক্ষ নির্বাচন, গণতন্ত্রকে রক্ষা করা। তো এখানে ডান বাম আলাদা করে দেখে তো লাভ নাই। এখন ধরেন যদি প্রশ্ন করা হয় মাননীয় প্রধানমন্ত্রীকে, ওনার বিকল্প আওয়ামী লীগের কে, উনি হয়তো দেখতে পাবেন না, অন্য জায়গাও দেখতে পারেন না, কিন্তু আমি দেখতে পাই শেখ রেহানা হতে পারে, জয় হতে পারে, পুতুল হতে পারে, এরকম বহু আওয়ামী লীগের তো যেহেতু অনেকটাই ডাইনেস্টি শাসন ব্যবস্থা বাংলাদেশে চলছে, পরিবারতন্ত্র যদি বলি ভদ্রভাবে, তো সুতরাং এইটাই। এখন যদি বিএনপিতে বলছেন, উনি উল্লেখ করেই বলছেন খালেদা জিয়া দণ্ডিত, তারেক রহমান পলাতক, তো এটা হলো ডাইনেস্টির কথা। যে পরিবারের বাইরে কিন্তু বলতে পারেন নাই। পরিবারের যদি বলেন, তারেক রহমানের স্ত্রী তো এদের চাইতে যোগ্য লোক, এখন সে আসতে পারবে। এমনকি তারেক রহমানের মেয়েও তো ব্যারিস্টার হয়েছে অনেকদিন আগে, ব্রিটেনে প্র্যাকটিস করে, সেও হতে পারবে। স্ট্যান্ডিং কমিটির বিএনপির অনেক লোক আছে, এদের ভিতরে যে কেউ হতে পারে। এখন এই যে গণতান্ত্রিক আন্দোলনটা চলছে, উনি বলছেন উৎখাত, আমি বলবো পদত্যাগ। ওনাকে উৎখাত করার জন্য কেউ কিছু করছে না। সরকার
এই সরকার একটা অটোক্রেটিক সরকার হয়ে গেছে, সরকারের পতন চায়, এই জন্য তারা যুগপৎ আন্দোলন করছে। সেখানে এই আন্দোলনের মধ্য দিয়েই কে প্রধানমন্ত্রী হবে সেটা নির্ধারিত হবে আন্দোলনের মাধ্যমে। যেমন ধরেন উদাহরণ দেই, 69-এর আগে আওয়ামী লীগ তেমন ছিলই না, হঠাৎ করে 69-এ এসে আওয়ামী লীগ দাঁড়িয়ে গেল। হ্যাঁ, তো রাজনীতিতে এরকম যেমন আপা বলছেন, এই যে আন্দোলনের মধ্যে হঠাৎ করে দেখবেন যে আন্দোলন দাঁড়ায় গেছে। এখন যে যদিও আওয়ামী লীগের লোক হয়তো বলবে যে বামদের, বিএনপির এদের কোনো সমর্থক নাই, এই জন্য ভোটে আসে না, ভয় পায় না, ভয় পায় না, কিন্তু জনগণের আসলেই মানে যেরকম আন্দোলন হলে বিষয়টি অনেক বেশি তীব্র হয়, সরকার পতন হয়, সেরকম আন্দোলন কি আসলে করতে পেরেছে না? বিএনপি সে এখন হয় নাই, তবে মানুষের কাল আস্থা হবে না অর্জন। এটা তো নিশ্চয়তা দেওয়া যাবে না। আইয়ুব খানের বিরুদ্ধে তো আন্দোলন বহু বছর ধরে করছে। হ্যাঁ, শেষ পর্যন্ত আসে তো 69-এর আন্দোলন থেকে এটা ঝড় শুরু হয়েছে। হ্যাঁ, তো কিন্তু 52 সাল থেকে শুরু হয়েছে এটা। হ্যাঁ, তো এই জন্য বলছি যে এখন তো আমি বলবো যে এই আন্দোলন একটা কর্তৃত্ববাদী বা অটোক্র্যাট, যেখানে রাষ্ট্র ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে নিয়ে ফেলছে, এই ধরনের সরকারকে হঠাৎ যে কোনো মুহূর্তেই গণ অভ্যুত্থান হতে পারে, আবার সময়ও লাগতে পারে। হ্যাঁ, এটা কিন্তু দীর্ঘ ঠিক করা যাবে না, কারণ রাষ্ট্র ব্যবস্থা তো হাতে। যেমন আপনার উত্তর কোরিয়ার দাবি করছে যে দেশ খুব ভালোভাবে চলছে, উন্নয়ন হচ্ছে দেশের, দেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে বাংলাদেশ দাঁড়িয়েছে, মেগা প্রকল্পগুলো আপনারা দেখছেন, মানুষের মধ্যে একরকম স্বস্তি আছে। সব মিলিয়ে আওয়ামী লীগের চোখে দেশ অনেক ভালোভাবে চলছে। আওয়ামী লীগের চোখে তো দেশ ভালোই থাকবে। মাঝে মধ্যে আপনি শুনবেন যে ওবায়দুল কাদের বলেন যে ইস্যু খুঁজে পাচ্ছে না বিরোধীরা আন্দোলনের। ইস্যু তো একটাই ইস্যু হচ্ছে নিরপেক্ষ নির্বাচন। এবং এই সরকারের অনেকগুলো সমস্যা সরকার দেখে না, কিন্তু মানুষ বলে না। কিন্তু যেমন আজকে একটা লেখা আমি দিয়েছি, ছাপাও হয়েছে, ধরেন ইস্যু তো একটা, যে 30 লক্ষ লোক জীবন দিছে গণতন্ত্রের জন্য, 30 লক্ষ শহীদের দাম দেবে কে? সেই দাবি তো করছে না। 30 লক্ষ লোকের শহীদের সাথে যারা বেইমানি করছে তাদের শাস্তি পেতে হবে, একথা তো বলছে না। বলছে আমরা গণতন্ত্রটা চাই, হ্যাঁ, এবং নিরপেক্ষ নির্বাচনটা চাই। জনগণ সংবিধান অনুযায়ী দেশের মালিক, অর্থাৎ জনগণকে ভোট দেওয়ার স্বাধীনতা। এমন যেমন হয়তো আমেরিকার পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন বলছে যে বাংলাদেশের নাগরিক নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তনের ক্ষমতা নেই। এটা তো একটা ভয়ঙ্কর কথা। আমি বলবো কেন হবে না? বাংলাদেশে গণতান্ত্রিকভাবে তো ভোটেই তো হতে হবে। এই দাগটা বন্ধ করে ফেলছে। এই দাগটা ছোট্ট বিরতি নিয়ে আসি দর্শক, ছোট্টটা বিরতির সময় হচ্ছে। স্যাড পলিটিক্সে ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আশা করি আপনাদের সঙ্গে পাচ্ছি বিরতির পর আমাদের আয়োজনে। একা 5টা দিনে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম রাজনীতিতে বাম ডাউন ইস্যু, এই বিষয় নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে যোগ দিয়েছেন আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রী সাবেক প্রেস সচিব ও ব্যবস্থাপনা পরিচালক বাসস। এর আগে আমাদের সঙ্গে ছিলেন এম এ আজিজ, সাবেক মহাসচিব বিএফইউজে। একই সঙ্গে জুমে আমাদের সঙ্গে যুক্ত আছেন অধ্যাপক এ এন রাশেদা, সম্পাদক সাপ্তাহিক একতা। আসতে চাই আবুল কালাম আজাদ আপনার কাছে। এম এ আজিজ একটু আপনার কাছে আসতে চাই। এম এ আজিজ শুনতে পাচ্ছেন? জি, আমি একটু লাগা দিয়ে গেছে। হ্যাঁ, লাগা আজিজ ভাই শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, জি, কোন ভাগে লাগালাম? জি, একটু অধ্যাপক এ এন রাশেদ আপনার কাছে আসতে চাই। অধ্যাপক এ এন রাশেদ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনি আমাকে? শোনা যাচ্ছে না? জি জি, আবুল কালাম আজাদ, যেটি জানতে চাইলাম, আমরা শুরু থেকে আলোচনা করছিলাম যে প্রধানমন্ত্রীর যে সংবাদ সম্মেলন, সেখানে তিনি বলেছেন যে তার পরবর্তীতে আসলে কে, সেই প্রশ্ন তিনি রেখেছেন। একটু এই বিষয়ে আপনার একটু পর্যবেক্ষণ জানতে চাই, যেটি এম এ আজিজ এবং এ এন রাশেদ বিরতির আগে বলছিলেন যে কে আসবে সেটি, কখন আসবে সেটি আসলে নিশ্চিত না, আন্দোলন সফল কখনো এটি আসলে দিনক্ষণ হয় না, এবং তারা বলছিলেন যে অনেকেই যোগ্য ব্যক্তি আছেন আসার মতো। মানে আসলে কি, ধন্যবাদ প্লাবন আমন্ত্রণ জানাবার জন্য। জি, মানে এম এ আজিজ সাহেব খুব ভালো মানুষ, আমাদের বন্ধু মানুষ, বয়সের ব্যবধানের কথা বলছেন, মানে যে বন্ধুত্ব একটা স্যার। কিন্তু প্রশ্ন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আসলে যে কথাটি বলেছেন যে আন্দোলন করে নামিয়ে দেবে, কোনো অসুবিধা নেই, আন্দোলন করে তো, কিন্তু আন্দোলনের পরে তো দেশটা তো সরকারকে নামিয়ে দিলেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকলেন না, সরকার থাকলো না, তারপরে তার সরকার গঠন করতে হবে না? আজিজ সাহেবরা যতই বলুন খুবই যোগ্য লোক আছে, অনেক যোগ্য লোক আছে, কিন্তু দেখাইতে তাহলে গোপনের তো কিছু না, প্রকাশ্যে আনতে অসুবিধা কি, বলতে অসুবিধা কি, তাই না? একজন দণ্ডিত আসামি অপরাধী তো আর প্রধানমন্ত্রী হবেন না, এটা তারও চান না, কেউ চায় না। তাকে তার দণ্ড মোকাবেলা করে মওকুফ করে তারপর তো একটা ক্লিন মানুষ হিসেবে এসেই তো নেতৃত্ব দেবেন। এখন অনেক যোগ্য লোক আছেন, এটা বলা যায়। যেমন আমিও বলতে পারি যে আমি আওয়ামী লীগ কী দল, এর চেয়ে তো অনেক বড় বড় দল আমি করে ফেলতে পারি, তো করে দেখাতে হবে তো আমাকে। যদি বাস্তবতার নিরিখে না আসেন, বাস্তব কি বলবো, যে বাস্তবতা এক জিনিস আর কল্পনা আরেক জিনিস। কল্পনা করে উপন্যাস লেখা যায়, তাই না, গল্প লেখা যায়, বাস্তবতার সংমিশ্রণ থাকতে পারে এবং সম্পূর্ণটা কাল্পনিকও হতে পারে, চমৎকার উপন্যাস হতে পারে, পুরস্কারও পাওয়া যেতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে কল্পনা আর বাস্তব জীবন তো এক না। আপনি কাউকে দেখছেন না? আমি কাউকে দেখছি না। থাকলে তো তারা মানে 28শে অক্টোবরের মধ্যে আপনি দেখলে যে জিনিসটা হচ্ছে গত নির্বাচনে দেখছি না, ওই প্রেক্ষাপটে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন করবেন না, তার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এটি তো অবাস্তব কল্পনা, যেটি সম্ভব না কোনোদিনই। তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে, সেই গঠনটা করে দিতে হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তারপরে নির্বাচন 7ই জানুয়ারি নির্বাচনের আগের কথা বলছি, যে শিডিউল ঘোষণা করতে দেবেন না, শিডিউল ঘোষণা করা হলো, নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে, পদত্যাগ করেননি, তাদের নির্বাচনী তফসিল ঘোষণা করতে দেওয়া হবে না, আন্দোলন করে নামিয়ে দেওয়া হবে, এই সরকার পালানোর পথ পাবে না, এটা তো প্রকাশ্যেই বলেছেন। গণমাধ্যমের লোক, আপনি, আমরা সবাই জানি, সাধারণ মানুষ হিসেবে আমরা দেখেছি, তারা বলেছেন যে পালানোর পথও পাবে না, তার আগেই যেন পালিয়ে যায় আওয়ামী লীগ। তো দেখা গেল যে আওয়ামী লীগ পালানোর পথ তো খোঁজেই নেই, বরং নির্বাচন করলো। যে তাদের ভাষায় যেভাবেই বলা হোক না কেন, নির্বাচন হয়ে গেল। তারপরে বললো যে নির্বাচনের পরে যে ব্যবস্থাটা হবে, এমন অবস্থা হবে যে নির্বাচনে 7 দিন জিতলো, সরকার গঠন করলেও থাকতে পারবেন। এটা তো গোপনে না, প্রকাশ্যেই বলেছেন। এখনও বলছেন যে আমরা এই সেই দিন মে দিবসের আলোচনায় 5 জন লোকও নেই তার দলে, এবং তিনি প্রাক্তন সভাপতি দলে বক্তৃতা দিলেন শ্রমিক দিবসে যে আমরা এই স্বৈরাচারী সরকারকে হটাবো এবং সারা বিশ্বে সমাজতন্ত্র বাস্তবায়ন করবো, যেখান থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে সব জায়গায় মোটামুটি। কোন জায়গায় আছে ভারতের 1-2টা রাজ্যে বামপন্থী সরকার, এই সারা বিশ্বে, আর এই সরকারকে তো অবশ্যই। এবং সেখানে আহ্বান জানিয়েছেন আমরা সবাই, অর্থাৎ যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে বলেছেন যে ডান এবং বাম, সেখানে স্বাধীনতা বিরোধী জামাতে ইসলামকে, জামাত শিবিরকে বলেছেন, আহ্বান জানিয়েছেন আমরা একত্রে মিলে আসেন এই সরকারকে নামিয়ে দিই। তো নামিয়ে নামিয়ে দেওয়ার পরে তো দেখা যাবে। মাননীয় প্রধানমন্ত্রী সেখানেই বলেছেন যে নামানোর পরে কে আসবেন, সরকার তো পরিচালিত হবে, একটা সরকার থাকতে হবে না? দেশ যখন আছে সেই দেশে সরকার তো থাকবে। সরকার ভালো খারাপ পরের প্রশ্ন, সরকার থাকতে হবে। এই সরকারটা কে গঠন করবেন, তার প্রধান থাকতে হবে। অনেক যোগ্য লোক আছেন, গোপনে বের করবেন কেন? প্রকাশ্যে বলেন যে আমাদের অমুকে আছে, অমুক আছে, XYZ, বলবেন না যে আমাদের এই হবেন নেতা, না আসে তাহলে ক্ষমতা দখল করেন। বিষয়টা হচ্ছে যে মানে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ এখন আপনিও মনে করেন যে আসলে মানে যোগ্য বিকল্প নেই, সেই প্রশ্নটাই তুলেছে। আমি প্রশ্ন হচ্ছে যোগ্য বিকল্প থাকবে, কিন্তু তাদের কথাবার্তাগুলি অবাস্তব। তার কারণ হচ্ছে এই জায়গায় প্লাবন, যে নেতিবাচক রাজনীতি যখন করেন, ইতিবাচক রাজনীতি যখন করেন না, জনসম্পৃক্ততা যখন থাকে না মানুষের, তখন কল্পনার আশ্রয় নিতে হয়। জনগণের সাথে যদি মিশেন, জনগণের সাথে কথা বলেন, জনগণের মানে সুখ দুঃখে যদি পাশে দাঁড়ানো হয়, সেই দাঁড়ানোটা আমি দেখি নাই বিরোধী দলে যারা রাজনীতি আপাতত করছেন। করোনায় যে মহামারী, অতিমারি, যেটা হলো সারা বিশ্বে যে বিপর্যয় হলো, সেটা তো আওয়ামী লীগ তৈরি করেনি বাংলাদেশে, সারা দুনিয়ারই বিপর্যয়। সেই বিপর্যয়ের সময় যদি আপনি লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে আওয়ামী লীগের মন্ত্রীরা মারা গেছেন, নেতারা মারা গেছেন, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মী অসংখ্য মারা গেছেন করোনা মোকাবেলা করতে গিয়ে, সাহায্য করতে যে মানুষের। কিন্তু বিরোধী দলের তাদের কোনো ভূমিকা আমি দেখি নাই। একটি মাত্র ঘটনা ছিল গুলশানের এই দিক দিয়ে অল্প কিছু সাবান ধোয়া পানি, হাত ধোয়ার পানি অল্প, সেটি মনে আছে। এরপরে যখন যে কোনো দুর্যোগের সময় জনগণের পাশে থাকেন না, তো জনগণের পাশে না থাকলে কিন্তু আপনাকে কোনোদিনই জনগণ
আপন ভাববে না, ভাবতে পারে না, সম্ভব না। আপনি আমার পাশে দাঁড়াইলে তো আমি আপনার পাশে দাঁড়াবো। একটু নিয়ে আসে আমাদের সঙ্গে অধ্যাপক এএন রাশেদ আছেন। এএন রাশেদ, শুনতে পাচ্ছেন আপনি? একটা প্রশ্ন রেখেছেন যে আসলে বিকল্প মানে যোগ্য বিকল্পের সংকট কি আসলেই আপনার চোখে পড়ে বিরোধী রাজনৈতিক দলগুলোতে, যেটি আবুল কালাম আজাদ বলছিলেন, যদি থাকে সেটি প্রকাশ্যে আসলে দেখছেন না তারা? চিন্তা ভাবনা সব আমি পিছন দিক থেকে আসি। মনে করেন যে এক সময় যেটা এখন বদরুন্নেসা কলেজ বলা হয়, ওর নাম ছিল ইন্টারমিডিয়েট ইডেন কলেজ ছিল। ইন্টারমিডিয়েট ইডেন কলেজে একবার আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু ভিপি পদে জয়লাভ করেছিল, শুধু ভিপি। বাদবাকি পদগুলি বাদবাকি পদ ছিল ছাত্র ইউনিয়নের ছিল, ছাত্রলীগ আর কোনো পদ ছিল না সেবার, তাই না? তখন ইডেন কলেজ বলেন, ইডেন কলেজ, বক্সিবাজারের কলেজ, জগন্নাথ হল, অন্য কোনো জায়গায় অনেক জায়গায় ছাত্রলীগ পুরো কেন জয়লাভ করতো, তাই না? তখন তো ছাত্রলীগকে পাওয়া যেত না। ছাত্রলীগ তার মানে পরে হয়েছে, তো হয়েছে 6 দফার আন্দোলনের সময় ছাত্রলীগের সামনে আসছে, এবং 6 দফা দিয়েও আবার আপনার কিন্তু সমগ্র মানুষকে আনা যায় নাই। তার জন্য প্রয়োজন হয়েছিল 11 দফা। ওই 6 দফার মধ্যে ছাত্রদের কোনো দফা ছিল না, তার জন্য 11 দফা করে ছাত্র সমাজকে নামাতে হয়েছিল। ছাত্র সমাজ গণ আন্দোলনের রূপ নিয়েছিল। 20 জানুয়ারি আসাদ শহীদ হয়েছে, 24 জানুয়ারি মতিউর শহীদ হয়েছে, এবং একটা গণ অভ্যুত্থান হয়েছিল 69 সালে, তাই না? কখন যে কি হবে আপনি এখন থেকে বলতে পারবেন না। ওই ক্ষমতার মসনদে থাকলে অনেক কথা বলা যায়, আবল তাবল অনেক কথা বলা যায়, কিন্তু আসল কথা হলো সে কথাটা বলা যায় না। কোন সময় কোন দল সামনে এগিয়ে আসবে ওটা কি আমাদের সাংবাদিক সাহেবকে চোখে দেখিয়ে আসতে হবে? তারা যাক না জনগণের সামনে। জনগণ আজকে আগুনের তাপে তাদেরকে মারা হচ্ছে। এই জনগণের টাকা আমার, উনি বললেন সমাজতন্ত্র কোথাও নাই, আপনার সংবিধানেই তো আছে। আমার সংবিধান, আমার 30 লক্ষ শহীদের আত্মদানের মধ্য দিয়ে আমার সংবিধান রচিত হয়েছে। সেই সংবিধান আমার হচ্ছে সমাজতন্ত্রের কথা আছে, সব মানুষের শিক্ষার অধিকারের কথা আছে, স্বাস্থ্যের কথা আছে। সেরকম কোথায় আজকে আওয়ামী লীগ তো ক্ষমতায়, কেন আমার সংবিধান আমার হচ্ছে না, দাবি পূরণ হচ্ছে না? কেন শিক্ষককে বেতন দেওয়া হয় একজন নিম্ন শ্রেণীর মতো? আজকে শ্রমিক কেন আজকে অসন্তোষে ভুগছে? শিক্ষকদেরকে কেন আজকে অসম্মান করা হচ্ছে, অসম্মানজনক বেতন দেওয়া হচ্ছে? তাদের অনেক অসুবিধা। সেদিকে শিক্ষা যদি আমার দেশে আমরা ঠিক করতে পারতাম, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড বলা হয় না? শিক্ষার উন্নতির সাথে জাতির সব উন্নয়ন জড়িত। স্কুলগুলো যদি উন্নয়ন হতো তাহলে ওই স্কুল এলাকার বাচ্চা একটা প্রশ্ন সেটি হচ্ছে যে অভিযোগের এই সরকারের বিরুদ্ধে রাস্তার যানজট কমে যেত, কথাটা হলো মানে শিক্ষার সাথে সব জড়িত। সেগুলো হচ্ছে না কেন? কেন আমার দেশের মানুষ স্বাস্থ্য সেবা পাচ্ছে না? কেন বিনা পয়সায় চিকিৎসা পাচ্ছে না? বিনা পয়সায় শিক্ষা পাচ্ছে না? এগুলো তো আমার সংবিধান আছে, এগুলো কেন আওয়ামী লীগ দিচ্ছে না? এই কথাগুলো জনগণের কাছে জনগণ আমাদের সাংবাদিক সাহেবকে বুঝাই দিবেন। আমি একটা বিষয় একটু জানতে চাই, রাশেদা, একটু জানতে চাই যে বিরোধীদের তো এই সরকারের নিয়ে অভিযোগের কোনো শেষ নেই, নির্বাচন থেকে শুরু করে দেশ পরিচালনা থেকে শুরু করে অভিযোগের শেষ নেই। তাহলে বিরোধী রাজনৈতিক দলগুলো কেন এই সরকারের বিরুদ্ধে মানে প্রকৃত আন্দোলন কি আসলে গড়ে উঠছে? জনগণকে কি আপনারা খুব বেশি সম্পৃক্ত করতে পারছেন? আমি কমিউনিস্ট পার্টি সহ বাম দলগুলোর কথা বলছি, একই সঙ্গে বিএনপির কথা বলছি, সেই বিষয়গুলো দেখেন। আমার সংবিধান আমার ৭১ চেতনা অনুযায়ী যে যারা ধারণ করে আমরা তাদের সাথে আছি, যারা ৭১ চেতনাকে ধারণ করে না তাদের সাথে কিন্তু আমরা নাই। এটা পরিষ্কার করে আমি জানাই দিলাম। কমিউনিস্ট পার্টি তাদের সাথে আছেন, যারা ৭১ চেতনাকে বাস্তবায়ন করতে চায় তাদের সাথে কমিউনিস্ট পার্টি থাকবে, আছে এবং থাকবে। তাদের সাথে কাজ করে দুঃখী মানুষ, মেহনতি মানুষ তাদের সাথে কাজ করে। বঙ্গবন্ধু তো বলেছিলেন দুঃখী মানুষের কথা, কিন্তু আজকে যে সাংবাদিক সব কথা বললেন ওটা কি দুঃখী মানুষের পাশে দাঁড়ান? উনি দুঃখী মানুষের সঙ্গে আছেন? ওই যে শুনলাম ভোলাতে যে জেলেদেরকে মাছ ধরতে দেয়নি এতদিন ধরে, 89,000 জেলে তার পায় নাই, সামান্য কিছু পেয়েছে, এভাবে আটকা রেখেছিল। ওই পত্রিকা আপনাদের টেলিভিশনে বলতেছে সেসব কথা। সারা দেশের মানুষ উত্তপ্ত হয়েছে, উত্তপ্ত। তারা কোটি কোটি টাকা তাদের গাড়িতে চড়ে, এসিতে ঘুমায়,
আর আমাদেরকে জনগণকে না, কিন্তু যেটি হচ্ছে যে এই সরকার স্বাধীন হয়েছিল এদেশে, এই জন্য কি 30 লাখ মানুষ শহীদ হয়েছিল এদেশে, কি আমার 3 লাখ? রাশিদা, এত অভিযোগের মধ্যে এত এই সব বিষয়গুলো যেভাবে আপনারা বলছেন, তাতে করে তাহলে সরকারই থাকার কথা না। জনগণ যদি আসলে চাই যে সরকার দিয়ে আসলে দেশ ঠিক মতো চলছে না, তাহলে তো সরকারই থাকার কথা না। জনগণকে ভোটটা ঠিক মতো নিয়েছেন আপনারা? আপনারা এখন যে উপজেলা নির্বাচন আপনারা দিয়েছেন 10,000 টাকা যে দিয়েছিল তাতে আপনারা 1 লাখ করেছেন। এইসব মানে কি? এইসব মানে কি জনগণকে সম্পৃক্ত করা? আপনার কার জন্য আপনার দেশ চালাচ্ছেন? কার জন্য? কাকে আপনারা করতেছেন? আপনি ইলিশ মাছ কিনতে গেলে 3,000 টাকা কেজি লাগে, এটা কে খায়? আগে ইলিশ মাছকে তো গরিব মানুষ, গরিব মানুষ, এখন গরিব মানুষের এসব নাই। কিসের দেশ চালাচ্ছেন আপনারা? আপনারা এই ভণ্ডামি করতেছেন, শোষণ করতেছেন, দেশটাকে শোষে খাচ্ছেন। রাজনীতির মাধ্যমে আপনারা কি সরকারকে চ্যালেঞ্জ জানাতে পারছেন? রাজনীতির মাধ্যমে কি সরকারকে চ্যালেঞ্জ জানাতে পারছেন আপনারা? এত ইস্যু সামনে আমরা জানাচ্ছি, সেটা তো আপনাদের ইয়েতে আসবে না, আপনাদের পত্র পত্রিকাতে আসে না। অবশ্যই চালাচ্ছে, ধীরে ধীরে গড়ে উঠতেছে। আপনার আজকে আওয়ামী লীগ ক্ষমতা আছে 15 বছর, তার আগে ছিল 5 বছর। আপনি ইউনিভার্সিটির সমস্ত নির্বাচন বন্ধ করে দিচ্ছেন, কলেজের নির্বাচন বন্ধ করছেন, যার মধ্যে ছাত্ররা গড়ে ওঠে, যেটা সেগুলো বন্ধ করছেন। তার জন্য কি হচ্ছে দেখতেছেন না? একটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর করতে আপনারা ঠিক দিতে পারেন নাই, এর মধ্যে দিয়ে গড়ে উঠছে। শিক্ষা তো নাই, শিক্ষা নাই। আসবো আপনার কাছে, আবার আসবো। আপনার বক্তব্য পরিষ্কার রাশিদা, অনেক ধন্যবাদ। আসবো নিশ্চয় আপনার কাছে। আমি একটু ফিরতে চাই এম এ আজিজ। শুনছিলেন আবুল কালাম আজাদ বলছিলেন যে তারা প্রকাশ্যে আসলে যোগ্য নেতৃত্ব দেখছেন না বিরোধীদের মধ্যে, সেটি প্রকাশ্যে আনলে আসলে সমস্যা। আমি আপনাকে কিন্তু নাম বলেছিলাম, জি, আবার আজাদ ভাইকে জানানোর জন্য বলছি, যদি পরিবারতন্ত্র টিকে থাকে, এই পরিবারতন্ত্র গণতন্ত্রের জন্য অশনি সংকেত। পরিবারতন্ত্র, আওয়ামী লীগেও পরিবারতন্ত্র আপনার বহাল আছে, বিএনপিতেও আছে। পরিবারতন্ত্রের দিকে যদি উনি তাকান, তাহলে আমি বলবো এই মুহূর্তে যদি কেস কানেকশন নিয়ে তো প্রশ্ন আছে, বেগম জিয়া তারেক রহমানের নিয়ে প্রশ্ন আছে বিএনপির, সেটা বাদও যদি দেই, এই মুহূর্তে ধরেন পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যদি বিশ্বাস করে, তাহলে পার্লামেন্টে নিরপেক্ষ নির্বাচনে পার্লামেন্টে যারা সংখ্যাগরিষ্ঠ হবে, পার্লামেন্ট বসে তাদের প্রধানমন্ত্রী ঠিক করবে এবং পার্লামেন্টই কিন্তু প্রেসিডেন্ট ঠিক করবে। তা আমি যদি বলি আপনার পরিবারতন্ত্র, তাহলে ডক্টর জোবায়দুর রহমান আছে যোগ্য লোক, তার বিরুদ্ধে তো কেস নাই, কিছু নাই। তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান আছে, এরাও যোগ্য হয়ে উঠছে। আর যদি তার বাইরে যান, বামের ভিতরে যদি যান, আপা হয়তো নাম বলতে পারবে, আমি হয়তো অত বলবো না। আমার কাছে যেটা মনে হয়, মোজাহিদুল ইসলাম সেলিম তো এককালে খুব যোগ্য লোক ছিলেন, খুবই যোগ্য লোক ছিলেন, শিক্ষিত মানে লোক ছিলেন। হ্যাঁ, তারপরে বিএনপি স্ট্যান্ডিং কমিটির অর্ধেক লোক, কিছু বৃদ্ধ হয়ে গেছে, অর্ধেক লোক প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য। এই কারণেই আমি বলছি, প্রধানমন্ত্রী যখন, বর্তমান প্রধানমন্ত্রী যখন প্রধানমন্ত্রী হন এবং আওয়ামী লীগের প্রেসিডেন্ট হন, তাকে বঙ্গবন্ধুর কন্যা হিসেবে ঐক্যের প্রতীক হিসেবে তাকে প্রেসিডেন্ট বানানো হয়, যোগ্যতা বিবেচনা করে কিন্তু করা হয় নাই। এরপরে তিনি সরকারের থেকে থেকে যে জায়গায় এসছে, যে যোগ্যতা অর্জন করেছে, সেই যোগ্যতা বিশ্বে নন্দিত নয়। কারণ তিনি এই দেশে গণতন্ত্র তিনি আস্তে আস্তে ধীরে ধীরে গণতান্ত্রিক ব্যবস্থাপনা ধ্বংস করে দিচ্ছে। রাষ্ট্রীয় গণতান্ত্রিক দেশে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা পুরা রাষ্ট্র। অনেক ধন্যবাদ। আবুল কালাম আজাদ শুনছিলেন। জি, আসলে আমরা অনেক সময় যেটা হয় যে একটা কথা ভিন্নভাবে ব্যাখ্যা করি। মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন যে যোগ্যতার, ব্যক্তিগত যোগ্যতার কথা কিন্তু বলা হয়নি। যে আন্দোলন করে আপনি যে সরকার গঠন করবেন, সেই গঠন করার আজিজ সাহেব যে কথাটা বললেন যে তাদের শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে তো কারো কোনো বক্তব্য নেই, এবং বিরোধী রাজনৈতিক দলের যে কথা, সেখানে যে শিক্ষাগত যোগ্যতা বা এখন নেতৃত্বের মধ্য দিয়ে আসবেন, এসে সরকার গঠন করবেন, হ্যাঁ নতুন হতেই পারে, যে কেউ একজন নতুন প্রধানমন্ত্রী হতে পারেন, হওয়ার পরে তার অভিজ্ঞতা হবে। আজকের মাননীয় প্রধানমন্ত্রী নন্দিত, বিশ্ব নন্দিত প্রধানমন্ত্রী, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, এবং তিনি বিশ্ব নেতৃবৃন্দের সমীহ আদায় করেছেন নিজের যোগ্যতা দক্ষতা দিয়েই। তাহলে মানে আমরা দেখেছি তো এই দৃশ্যগুলো, আমরা আমাদের চোখে দেখা, বাংলাদেশে তো বদলেছে, তাই না? যে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিভাবে তার, তাই না,
তিনি বলেছেন আপনি শুধুমাত্র আমার অনুকরণ, আমার সন্তানদেরও অনুকরণীয়। এই যে বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, আমি সেদিকে যাচ্ছি না, যে কথাটা আজিজ সাহেব বলছেন যে এই যে শিক্ষাগত যোগ্যতা কারা তারা আসুক, তারা কেউ যদি এসে নেতৃত্ব দিয়ে, যে কথাটি আপনি বললেন আপনার উপস্থানে বলেছেন যে আন্দোলন কেন তাহলে সফল হচ্ছে না, আন্দোলন সফল করে বলেন, তাই না? আপনি বললেন না যে উনি তো মানে যে কোনো ক্ষেত্রে, আপনার চোখে কি মনে হয় যে ডান বাম নিয়ে যে প্রশ্নটা উঠছে এই জায়গাটায় মূল ক্রাইসিস আসলে কি দেখেন? উনি যে কথাটা বলেছেন যে সবাই মিলে যেটা সরকারকে উৎখাত করতে চান, কারণ পহেলা মেই তো বললেন, একজন নেতা বলেছেন যে এটা স্বৈরাচারী সরকার, এই সরকারকে আমরাই উৎখাত করব এবং সমাজতন্ত্র সারা দুনিয়ায় সমাজতন্ত্র করব। আমি যে কথাটি বলেছি, কোথাও একমাত্র ভারতের ছাড়া আর কোথায় সমাজতন্ত্র আছে? চীনের সমাজতন্ত্র, সেই সমাজতন্ত্র যে আমরা ভালো করেই জানি। সুতরাং ওই কথা আমার কত ধানে কত চাল, যতটা ধান ততটাই চাল হয়, 10টা ধানে 10টা চাল হবে, এইটা তো বোঝা যায়, আমাকে বুঝিয়ে দেওয়ার কোনো দরকার নেই, আমি নিজেও বুঝি। প্রশ্নটা হচ্ছে যে আন্দোলন করে যে কথাটি আপনি বলেছেন, একই কথা আন্দোলন করে তাহলে বলেছেন তো যেই কথাগুলো বলা হয়েছে যে পালানোর পথ পাবে না, তারপর দেখা যায় যে পালাচ্ছে না, তো সরকার গঠন করছে। একটা বিষয় একটু জিজ্ঞেস করি আপনাকে, সেটা হচ্ছে একটু টাচ করেছিলেন, প্রধানমন্ত্রীও বিভিন্ন সময় ইঙ্গিত দিয়েছেন যে তিনিও বেশি দিন প্রধানমন্ত্রী থাকতে চান না, এর আগের ইলেকশন তার আগেও বলেছেন। সেই জায়গাটাই বিকল্প নিয়ে কিছু কথা বলেছেন, আওয়ামী লীগের বিকল্পের বিষয়টা তিনি বারবার বলেছেন, এবং ব্যক্তিগতভাবে সাধারণ মানুষ হিসেবে, নাগরিক হিসেবে আমরাও বুঝি যে আওয়ামী লীগে এই সংকট নেই। তিনি পরিষ্কার করে বলেছেন, যেটি আজিজ সাহেব বলেছেন পরিবারতন্ত্র, আওয়ামী লীগে কিন্তু পরিবারতন্ত্র না। আওয়ামী লীগে মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা, কিন্তু তার আপন ছোট বোন সরকারি কোনো দায়িত্বে নেই, তার অনেক আছে তারা রাজনীতি করে এমপি হয়েছেন, কিন্তু আপনি দেখেন পরিবারের কেউ কিন্তু ওইভাবে মন্ত্রীও নেই, সরকারও নেই, পরিবারতন্ত্র আসলো কোত্থেকে? সুতরাং আজিজ সাহেব গায়ের জোরে কিছু বলবেন, বয়স কম বলতেই পারেন, এটা কোনো দোষের কিছু না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি যেটি জানতে চান, আওয়ামী লীগের কোনো সমস্যা নেই। বারবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে সময় বলে দেবে যে আওয়ামী লীগের যারা আছেন তাদেরকে তার স্থলাভিষিক্ত হবেন, কে তার বদলে আওয়ামী লীগের সভাপতি হবেন, এটি সময় বলে দেবে। এবং সেখানে অসংখ্য যেটি আছে ওখানেও আছে, তারা বলেছেন যে সময় বলে দিবে, তাহলে সময় বলে দেখ, আসুক, তাই না? বিএনপিতে নেতৃত্বে আসুক। এটা কি একটা বাংলাদেশের জন্য একটা সংকট কিনা? এই যে ধরেন যে ভ্যাকুয়াম নিয়ে আমরা কথা বলছি, যোগ্যতার বিচার নিয়ে আমরা কথা বলছি, দেশ চালানোর মতো নেতৃত্ব, আওয়ামী লীগেও তো একটা ক্রাইসিস বিভিন্ন সময় আমরা আলোচনায় আসে যে আগে ছাত্র রাজনীতির মধ্য দিয়ে যেসব নেতৃত্ব আসতো, রাজনীতিতে আসতো, সেই সংকট তো শুধু আওয়ামী লীগের না, সেই সংকট টোটাল ছাত্র রাজনীতির মধ্যেই আছে। সেই সংকটটা তো এই যে রাজনীতির প্রতি মানুষের যে আস্থা অনাস্থার জায়গা তৈরি হচ্ছে এখন, এবং একই সঙ্গে যে মানে উচ্চ পর্যায়ে নিয়ে আমরা আলোচনা করছি, সেটি দেশের জন্য কতটা স্বস্তির বিষয় বলে মনে হয়? এটি আমি আপনাকে বলি, সবসময় যেটি আমি বিশ্বাস থেকেই বলি কথাটা, এটি মূল কারণটা হচ্ছে 1975-এর 15 আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন তার সপরিবারে তার শিশুপুত্র 10 বছরের শিশুপুত্র রাসেলকে সহ হত্যা করা হলো, মহিষী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের মতো একজন নারীকে সহ সবাইকে হত্যা করলো, তারপর থেকে বিচার বন্ধ করে দেওয়া হলো এবং সামরিক শাসন শুরু হলো। সামরিক শাসকদের অনুকূলে সরকার 21 বছর, এই যে তার যে কুফলগুলো, এগুলো কিন্তু আমরা এখন না, আরো অনেকদিন পর্যন্ত আপনি যেটি বলেছেন যে সংকট যে তৈরি হয়েছে, সেই সংকটগুলো থেকে উত্তরণ হচ্ছে, দেশের উন্নয়ন হচ্ছে, কিন্তু এই সংকটগুলো আরো বহুদিন থাকবে। কারণ সামরিক শাসকদের লক্ষ্যই ছিল এই দেশকে সামরিক তন্ত্র স্থায়ীভাবে পাকিস্তানে যেটি আছে এখন পর্যন্ত, অর্থাৎ সরকার সংসদীয় গণতন্ত্রের কথা বলেন, পাকিস্তানে তো বলছে যে পাকিস্তানের যে মানে শাসন ব্যবস্থা ছিল বাংলাদেশে চেয়েছিলেন, পারেননি শুধুমাত্র আওয়ামী লীগের জন্য। আজকে নির্বাচন হয়, পার্লামেন্টারি সংসদীয় পদ্ধতির নির্বাচন হচ্ছে, তারা আসেন না। কেউ যদি নেতিবাচক রাজনীতি করেন, কেন করেন, এটিও আজকে মাননীয় প্রধানমন্ত্রী মাথায় আসছে এখন প্রশ্নটা, মানে বিষয়টা হচ্ছে যে প্রধানমন্ত্রী যে ম্যাচুরিটির পরিচয় দিচ্ছেন রাজনীতিতে, দেশ চালাতে গিয়ে, একই সঙ্গে দল চালাতে গিয়ে, এবং তাকে দলের মধ্যে 100% বলবো না, বেশিরভাগ মানেন, মানে দল পরিচালনার জন্য যতটুকু দরকার, সেই জায়গাটাই এই ভ্যাকুয়ামকে আসলে পূরণ সম্ভব, মানে একেবারেই যথাযথ বিকল্প মানে যিনি আসবেন আপনার, তার তো তিনি যখন প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন 96 সালে, নিশ্চয়ই তার এই অভিজ্ঞতা ছিল না, থাকার কথাও না। তিনি রাজনীতিতে
যেহেতু রাজনৈতিক পরিবারের সন্তান, ছাত্র জীবনে রাজনীতি করেছেন, জি, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় সেখানেও তিনি ছিলেন এবং সেই অভিজ্ঞতা ছিল। কিন্তু তার যে আপনি যে কথাটি বলেছেন যে আজকে যে পরিপক্কতা তার যে জায়গায় এসছে, প্রথম দিন 96 সনে তো ছিল না তার সেটা, এবং তার পরিবর্তে যিনি আসবেন তিনি হয়তো প্রথম পর্যায়ে তো তার এই পর্যায়ে নাও আসতে পারেন, কিন্তু হাল ধরতে পারবেন না, এই অবস্থা আওয়ামী লীগের নেই। কিন্তু যেটি বিএনপির আছে, বিএনপি যত কিছুই বলুন বলবেন যে বিএনপি বলবেন যে আমার বিএনপি আরো যোগ্য লোক আছে, আরো যোগ্য লোক আছে, কিন্তু ডিসিশনের ব্যাপার বাক্সবন্দি, কিন্তু বাক্সবন্দি না। আরে মোদি উগ্র হিন্দুত্ববাদী, আচ্ছা কিসে ছিল? সে তো সারা দেশে মুসলমান নিধন করে ফেলাইছে, তার সাথে তো আমাদের সম্পর্ক আছে, আমরা ওই টাইপের সরকার। আমি আমার কথা হচ্ছে যে আপনি বলেন কোনো অসুবিধা নেই, আমি আপনার তর্কে যাচ্ছি না। আমার কথা হচ্ছে যে এই দেশে অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনা এবং গণতান্ত্রিক চিন্তা চেতনার রাজনীতি যারা করেন তারা সরকার পরিচালনা করবেন, একই চিন্তার ধারার লোকজন বিরোধী দলের রাজনীতি থাকবেন। কোন অবস্থাতে এটি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে রাজনীতি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধী পক্ষ থাকবে না, তখনই স্বাধীনতার বিরোধী পক্ষ আসবেন রাষ্ট্র ক্ষমতায়, না এটি হতে পারে। আমরা একেবারে শেষের দিকে 1 মিনিট করে একটু সময় দেবো। অধ্যাপক এন রাশেদা, একটু জানতে চাই রাজনীতি এবং সরকারের কাছে আপনার প্রত্যাশার জায়গাটা একটু জানতে চাই। আমার প্রত্যাশা জায়গা হচ্ছে, কিছুদিন পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সব জেলায় জেলায় ইউনিভার্সিটি করবেন। এইটা হ্যাঁ, সব জেলায় জেলায় ইউনিভার্সিটি করার ঘোষণা দিয়েছেন, এটা অত্যন্ত অপরিপক্ক একটা সিদ্ধান্ত, অপরিপক্ক, এটা কোনো ভালো সিদ্ধান্ত না, এটা 1 নম্বর। আর 2 নম্বর কথা হচ্ছে, সমস্ত কলেজ ইউনিভার্সিটিতে যে সংসদ, ছাত্র সংসদ যিনি বন্ধ রেখেছেন, এটাকে খুব দ্রুত চালু করা দরকার। এর মধ্য দিয়ে ছাত্ররা নেতৃত্ব গড়ে ওঠে, যার ফলে তার গড়ে উঠছে না, তার জন্য জাহাঙ্গীরনগর দেখেন প্রত্যেকটা জায়গায় ছাত্রলীগ যে ঘটনা ঘটাচ্ছে, এটা ছাত্র সংগঠন এখানে থাকলে, যদি নির্বাচন থাকতো তাহলে এটা করতে পারতো না। এটা খুব খারাপ অবস্থার দিকে আমাদের নিয়ে যাচ্ছে। রাজনীতি যে করার কথাটা, এটা রাজনীতি না। ইডেনে যা হচ্ছে, বক্সিবাজার কলেজটা যা হচ্ছে, ছাত্রীদের উপর লাঞ্ছনা নির্যাতন হচ্ছে, এটা ছাত্র রাজনীতি বলা যায় না, মাস্তানি হচ্ছে। সুতরাং আমি দাবি করবো ছাত্র সংসদগুলো চালু করতে হবে এবং শিক্ষা ব্যবস্থাকে উন্নয়নের জন্য শিক্ষক সমাজকে সম্মান দিতে হবে। এবং প্রত্যেক জেলায় জেলায় ইউনিভার্সিটির দরকার নাই, যে ইউনিভার্সিটি আছে সেখানে ভাইস চ্যান্সেলর প্রত্যেকে কনভিক্টেড হচ্ছে, প্রত্যেকে অপরাধী হচ্ছে, পত্র পত্রিকা তাদের সম্পর্কে উঠছে, এটা কোনো ভালো লক্ষণ না। কোন শিক্ষকের বিরুদ্ধে এই যে অভিযোগ, চুরি ডাকাতি রাহাজানির অভিযোগ এবং অসাংবিধানিক অভিযোগ, এগুলো অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে এন রাশেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এম এ আজিজ শুনছিলেন ছাত্র সংসদ নির্বাচনগুলোর কথা উনি বলছিলেন, যোগ্য নেতৃত্ব যাতে উঠে আসে এবং শিক্ষাঙ্গনের সুস্থ পরিবেশ ফেরার ক্ষেত্রে গুরুত্ব আরোপ করছিলেন। এটা একটা লম্বা আলোচনা। জি, কারণ ছাত্র সংসদ নির্বাচন কেন হবে না, এটাকে বন্ধ করে রাখছে কেন? রাষ্ট্রীয় যত প্রতিষ্ঠান তারা সক্রিয়তা ভোগ করছে না কেন? সুতরাং এটাতেই এই জন্য বিশ্ব কোনো দেশ বলে না আমাদের দেশে গণতান্ত্রিক কালচার আছে, চর্চা আছে, বলা হয় হাইব্রিড গণতন্ত্র। এখন হিটলার, মুসলিনি, চেঙ্গিস খান এদের কিন্তু সহজভাবে উৎখাত করা সম্ভব হয়নি। সুতরাং যেহেতু বাংলাদেশে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় নেই, সুতরাং এটাকে আন্দোলন করে হোক আর যেভাবে হোক হয়তো তাদের মতো পারা যাবে না, তবে কখন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আবুল কালাম আজাদ গণতান্ত্রিক সরকার বলতে উনি চান না, উনি বলছেন এই সরকারকে গণতান্ত্রিক পন্থায় হয়তো কখন এই সরকারের পতন হবে আসলে বলা মুশকিল। এম এ আজিজ বলছিলেন। আজিজ সাহেব যে কথাটা বলেছেন যে চেঙ্গিস খান, হিটলার, এই ধরনের সরকার যদি হতো তাহলে আজিজ সাহেব যে কথাটা বলেছেন এরপরে তার বাসায় ফিরে যাওয়ার কথা না, কিন্তু তিনি নিরাপদে ফিরে যাবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন, সব কথা সরকারের বিরুদ্ধে বলবেন, তারপর বলবেন যে চেঙ্গিস খান ওই ধরনের সরকার এখানে আছে, তার কি বলবেন? কিছু বলার দরকার নেই। বিরোধীদের কাছে কি ধরনের রাজনীতি প্রত্যাশা করেন আপনি? আমি ইতিবাচক এবং জনসম্পৃক্ত রাজনীতি, চক্রান্তের রাজনীতি। এখন জনসম্পৃক্ততা দেখেন না, থাকলে তো তাদের জনগণের তাহলে 28 তারিখে ওইভাবে দৌড় দেওয়ার কোনো কারণ ছিল না। তারা যে বলছিলেন যে পুলিশ যেভাবে অ্যাটাক করেছে, পুলিশ ছিল তো পুলিশে তারা অ্যাটাক করেছে, পুলিশকে সেই দিন পিটিয়ে হত্যা করেছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তাহলে কি আমরা
মানে যুক্তরাষ্ট্রে যে 900-900-র উপরে কিন্তু ছাত্রছাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে, হার্ভার্ড ইউনিভার্সিটিতে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে দিয়েছে, এটা আমরা সবাই দেখেছি। এবং যেভাবে হেনস্থা করছে, যে পুলিশকে পিটিয়ে মারার পরেও পুলিশ যাতে নিবৃত থাকে সেই জন্য নির্দেশ দিয়েছিল। তাহলে কি আমরা পুলিশকে বলবো যে তাদেরকে অনুসরণ করে? এই কথাটা এমনি কথা প্রসঙ্গে এসেছে। জি 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 জি, অনেক ধন্যবাদ দিতে হচ্ছে আবুল কালাম আজাদ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। একই সঙ্গে ধন্যবাদ দিচ্ছি অধ্যাপক এন রাশেদ। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। নিউজ 24 দর্শক এই ছিল আজকের ইনসাইড পলিটিক্স। দেখাবেন নিশ্চয় অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি নিউজ 24 সঙ্গে থাকবেন।